আসসালামু আলাইকুম সুপ্রিয় স্টুডেন্ট, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার একমাত্র কাম্য। তোমাদের এর আগে আমি যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ভৌত জগৎ ও পরিমাপ। তো ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টে তোমাদের আমি 3টা ক্লাস নিয়েছিলাম। তো ওই ক্লাসে তোমাদের আমি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম আর 2টা থিওরি ক্লাস নিয়েছিলাম। এখন তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ভেক্টর। তো তোমাদেরকে এই কষ্ট করে অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে, যে যেখানে আছো সবাইকে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সুস্বাগতম। পদার্থবিজ্ঞান বিভাগ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল কলোনি, ঢাকা 1000। অধ্যায় 2 ভেক্টর। ভেক্টর এটা 2 নম্বর চ্যাপ্টার। এই 2 নম্বর চ্যাপ্টারের ভেক্টরের আজকে ফার্স্ট ক্লাস, কিন্তু সিরিয়ালে আজকে ক্লাস 3, অনলাইন ক্লাস 3। তো ভেক্টর তোমাদের এই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে তোমার বোর্ড প্রশ্ন হয় প্রতি বছর, তারপরে তোমার টিউটোরিয়াল, সেমিস্টার, ইয়ার ফাইনাল, তারপর হচ্ছে প্রিটেস্ট টেস্ট, মোটামুটি সব পরীক্ষাগুলিতেই ভেক্টর থাকে। এই জন্য ভেক্টর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাকে ইম্পর্টেন্ট দিয়েই পড়বে। এবং তোমরা ভেক্টর সম্পর্কে ক্লাস 9-10 এর বইয়ে কিছুটা পরিচিত জেনেছিলাম। ভেক্টর কি, রাশি যার মান দিক আছে, এরকম তোমরা একটা পরিচয় ভেক্টরের নিয়েছো। আজকে আমি তোমাদেরকে ভেক্টর চ্যাপ্টার পড়াবো। প্রথম কিছু ডিফিনিশন টাইপের কিছু প্রশ্ন তোমাদেরকে পড়াবো, তারপরে কিছু থিওরিতে যাব, তারপরে কিছু প্রতিপাদনমূলক প্রশ্ন আছে সেখানে যাব, সূত্র আছে, তারপর অঙ্ক আছে, সেগুলি আমি আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে যাব। তো আজকের এই ভেক্টর ক্লাস করার জন্য তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং তোমরা খুব মনোযোগী হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা খুবই মনোযোগী হয়ে করবে। অ্যাবসেন্ট মাইন্ড হবে না, প্রেজেন্ট মাইন্ড নিয়েই তোমরা ক্লাস করবে। এটা আমার আন্তরিক একটা আশা, মানে অন্তর থেকে আমি এটা আশা করছি। তো তোমাদের কিছু ছবি আমরা এর আগেও দেখেছিলাম। দেখো, ভেক্টর দিক বোঝাচ্ছে কিছু চিত্র দ্বারা। দেখো এখানে চিত্র আছে কিছু, দেখো চিত্রগুলি দিয়ে দিক বোঝাচ্ছে, দিককে ইন্ডিকেট করছে। তারপর সামনে আমরা কিছু ছবি দেখি। দেখো কিছু আমরা লাইট পোস্ট দেখছি আর কিছু তীর দেখছি, অর্থাৎ দিক বোঝাচ্ছে। তারপরে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, টাউ ইকুয়াল আর ইন্টু এফ। এটা হচ্ছে তোমার টর্ক, যেটাকে বলি আমরা রোটেশনাল ফোর্স। এটা রোটেশনাল ফোর্স দেওয়া আছে। তারপরে আবার এল ইকুয়াল আর ইন্টু পি, অ্যাঙ্গুলার মুভমেন্ট, কৌণিক ভরবেগ আর ইন্টু পি, আর ক্রস পি। তো কৌণিক ভরবেগ দেওয়া আছে, এই চিত্রে দিক বোঝাচ্ছে। দেখো, তারপরে আমরা এই ছবিগুলি থেকে আমরা শিখনফল তৈরি করতে পারি। এই জন্য ভেক্টর চ্যাপ্টারটা খুবই মনোযোগী হয়ে করবে। আশা করি তোমরা সবাই মনোযোগী হয়ে এই চ্যাপ্টারটা, মানে অর্থাৎ আজকের ক্লাসটা করবে, তাহলে বুঝতে পারবে।
অনেক জিনিস আছে তোমার হয়তো আমি মুখে বলবো, তোমাকে বুঝে নিতে হবে, হয়তো লেখা সম্ভব হবে না, যেহেতু পাওয়ার পয়েন্টে ক্লাস দিচ্ছি তোমাদেরকে কম্পিউটারে, তো ল্যাপটপে, এই জন্য আমি অনেক পড়া তোমাদেরকে মুখে বলবো, এই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে এবং টেনে টেনে এই ক্লাসটা তোমাদেরকে আবার রিপিট করে করতে হবে। তো এই জন্য আমার আদরের স্টুডেন্টরা তোমরা মনোযোগী হয়ে ক্লাস করতে বসো আশা করি আমি। তো এই ছবিগুলি দেখে আমি শিক্ষণ ফলে কি শিখতে পারি দেখো। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থী যা যা শিখবে, অর্থাৎ ভেক্টরের ধর্ম ব্যাখ্যা করতে পারবে। ভেক্টরের ধর্ম এই চিত্র থেকে পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভৌত রাশি ভেক্টর রূপে প্রকাশ করতে পারবে, বিভিন্ন ভৌত রাশিকে ভেক্টর রূপে প্রকাশ করতে পারবে। তারপর হচ্ছে কতিপয় বিশেষ ভেক্টর ব্যাখ্যা করতে পারবে, ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম ব্যাখ্যা করতে পারবে। আসলে রাশি কোয়ান্টিটি বা ভেক্টর রাশি কি, রাশির কথা যদি আসে তাহলে সংখ্যা আমরা এখানে বুঝি। দেখো তাহলে কি বোঝা যায়, যে বস্তু জগতে পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তাকে রাশি বলা হয়। অর্থাৎ ভৌত বিজ্ঞানের যা কিছু পরিমাপ করা হয়, যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলতে পারি। অর্থাৎ ভৌত বিজ্ঞানের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। অবস্থান বা নির্ভরশীলতার উপর ভিত্তি করে ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মৌলিক রাশি আর একটি হলো যৌগিক রাশি। 9 10 পদার্থ বিজ্ঞানে তোমরা মৌলিক রাশি যৌগিক রাশি পড়েছো। যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, সেসব রাশিকে মৌলিক রাশি বলা হয়। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে দৈর্ঘ্য, ভর, তারপরে হচ্ছে তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা। তারপরে যৌগিক রাশি যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে, অর্থাৎ মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাদেরকে যৌগিক রাশি বলা হয়। যেমন ক্ষেত্রফল, তাপমাত্রা, ঘনত্ব, আয়তন, শক্তি। অর্থাৎ আয়তন, ক্ষেত্রফল, ঘনত্ব, বল, কাজ, শক্তি, বেগ, ত্বরণ ইত্যাদি। দিক বিবেচনা করে একটু মনোযোগ সহকারে শোনো, যে দিক বিবেচনা করে সকল ভৌত রাশিগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। দিক বিবেচনা করে সকল ভৌত রাশিগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি বলা হয় স্কেলার রাশি বা অধিক রাশি, দ্বিতীয়টিকে বলা হয় ভেক্টর রাশি বা দিক রাশি। তাহলে স্কেলার রাশি বা অধিক রাশি কাকে বলা হয়? যেসব ভৌত রাশি প্রকাশের জন্য মানই যথেষ্ট, কোনো দিক নির্দেশনের প্রয়োজন নেই, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাপ, কাজ ইত্যাদি। স্কেলার রাশি তোমরা আমি যা ক্লাসে পড়াবো তোমরা তাই পড়বে। যদি অ্যাডভান্স পড়তে পারো দ্যাটস ওকে, বাট যা পড়াবো এই পড়ার মধ্যে তোমাদের প্রশ্ন আসবে, প্রশ্ন করা হবে, এবং এই যা পড়াই এই পর্যন্তই তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়বে, বই দেখবে। তাহলে স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাপ, কাজ ইত্যাদি। আর ভেক্টর রাশি হচ্ছে যেসব ভৌত রাশি প্রকাশের জন্য মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়, অর্থাৎ দিক উল্লেখ আবশ্যক, তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলা হয়। যেমন বেগ, ত্বরণ, সরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদি। তারপরে হচ্ছে তোমার ভেক্টর সংক্রান্ত কতিপয় সংজ্ঞা আমরা এখানে দিতে পারি। এর আগে আমরা দেখো ভেক্টর রাশির স্কেলার রাশিগুলির স্কেলার এবং ভেক্টর আমরা দেখলাম। স্কেলারের জন্য মানের প্রয়োজন হয়, আর ভেক্টর রাশির জন্য খালি মান এবং দিক উভয়ই প্রয়োজন হয়। এখন ভেক্টর রাশির ধর্ম, ভেক্টর কোয়ান্টিটি অফ প্রপার্টিজ। ভেক্টর রাশির মান এবং অভিমুখ আছে। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন।
শুধুমাত্র মানের বা শুধু দিকের অথবা উভয় পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন ঘটে। ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগণিতীয় নিয়মে সম্পাদিত হয় না, অর্থাৎ জ্যামিতিক উপায়ে ও ভেক্টর বীজগণিত নিয়মে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ প্রক্রিয়া সম্পাদিত করতে হয়। দুটি ভেক্টরের ভেক্টর গুণফলকে একটি ভেক্টর রাশি বলে। দুটো ভেক্টরের স্কেলার গুণ একটি স্কেলার রাশি হয়। একাধিক সমজাতীয় ভেক্টর যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। একাধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। দুটো ভেক্টর রাশির গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশি হতে পারে অথবা একটি ভেক্টর রাশি হতে পারে। এগুলি ধর্ম প্রপার্টিজ। একাধিক ভেক্টরের যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তার প্রথমোক্ত ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়ায় ফলাফল সমান, অর্থাৎ ভেক্টর রাশির যোগ সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। ভেক্টর রাশির সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। ভেক্টর রাশির উপাংশে বিভক্ত করা যায়। ভেক্টরের সাহায্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায়। ভেক্টরের সাহায্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায়। পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে ভেক্টর রূপে প্রকাশ করলে স্থানাঙ্ক ব্যবস্থার চলন, ট্রান্সলেশন ও ঘূর্ণায়ন, রোটেশন অপরিবর্তিত থাকে। পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে ভেক্টর রূপে প্রকাশিত করলে স্থানাঙ্ক ব্যবস্থায় এবং ঘূর্ণায়ন ব্যবস্থায় অপরিবর্তিত থাকে। দেখো তাহলে ভেক্টর সংক্রান্ত কতিপয় আমরা আরো কিছু জানতে পারি। সেটা হলো যে ভেক্টরকে আমরা সাইন অফ ভেক্টরের চিহ্ন। তো ভেক্টর রাশি প্রকাশ করার জন্য আমরা দুইটা চিহ্ন ব্যবহার করি এখানে, অক্ষর দ্বারা এবং রেখা দ্বারা। অর্থাৎ কোন ভেক্টর রাশিকে দুই ভাগে ভাগ করা যায় চিহ্নগুলিকে, একটাকে বলা হয় অক্ষর, একটাকে বলা হয়। অথবা আমরা ভেক্টরকে এরকম আমরা তীর চিহ্ন দ্বারা এটার মান এবং দিক দুইটাই বোঝায়। এই তীর চিহ্ন দ্বারা আমি প্রকাশ করতে পারি। দ্বিতীয় হলো যে অক্ষরের উপরে চিহ্ন দিলে ভেক্টরের মান দিক দুইটাই বোঝানো হয়, এর উপর এইটা এরকম। আবার আমি পরমাণ ব্যবহার করো, দেখো এক্সপ্রেশন অফ ভ্যালু যেটা আমরা পড়েছিলাম 9 এ, এইটাও ভেক্টরের অক্ষর। এইটাকে আবার এরকম নিচে দিলেও আমরা লিখতে পারি, উপরটা কেটে দিয়ে। তারপর ক্যাপের সাহায্যে ভেক্টরকে আমরা নির্দেশ করতে পারি। এ ভেক্টর ক্যাপ মান ও দিক। তারপরে কোন প্রতীককে বোল্ড করে, কোন প্রতীককে বোল্ড, দেখো এর বোল্ড, এই হাতকে বোল্ড করলে আমরা ভেক্টরের মান এবং দিক বুঝি। এরকম বোল্ড যদি থাকে, এই যে এক হাত বোল্ড থাকতে পারে, মানে এক পা অথবা দুই পাই বোল্ড হতে পারে। দেখো এই প্রতীক। তারপরে হচ্ছে আমরা এই চিহ্ন দিয়েও ভেক্টরের মান বুঝাতে পারি। দেখো এইটা দিয়ে একটু লক্ষ্য করো। দেখো এইগুলি দিয়ে আমরা, আর যদি রেখা চিহ্ন দেওয়া যায় তাহলে দেখো এ হচ্ছে পাদবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু। রেখা চিহ্ন, রেখার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তাহলে রেখাটি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রতি সেন্টিমিটার 1, 1 2 3 4 5 প্রতি সেন্টিমিটার 1। তাহলে আমি বল ধরতে পারি F ইকুয়াল আছে 5 নিউটন। এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। তাহলে এবি ভেক্টরের এ বিন্দু পাদবিন্দু, এই বিন্দু পাদবিন্দু বা শুরু বিন্দু বা সূচনা বিন্দু বলা হয়। বি বিন্দু প্রান্তিক বিন্দু বা শীর্ষবিন্দু বলা হয়। তাহলে আমি এই রেখা দ্বারা ভেক্টর রাশির প্রকাশ আমি দেখালাম এখানে। তাহলে এই চিহ্নগুলি আমরা ভেক্টরের মান দিক বুঝি। দেখো এরকম চিহ্ন।
অর্থাৎ এই যে এই রেখে পরমাণু চিহ্ন অ্যাবসলিউট অফ ভ্যালু এই, এটা দিয়ে আমরা ভেক্টর বুঝি। হ্যাঁ, এটা দিয়ে আমরা ভেক্টর বুঝি। এবার আসো ভেক্টর রাশির দুই ভাগ। ভেক্টর রাশিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় পোলার ভেক্টর, অপরটিকে বলা হয় অক্ষীয় ভেক্টর। যে সকল ভেক্টরের পাদবিন্দু বা প্রয়োগ বিন্দু থাকে তাদেরকে পোলার ভেক্টর বলা হয়। ভেক্টরকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, পোলার ভেক্টর, অপরটি হলো অক্ষীয় ভেক্টর। কোন বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত না এমন ভেক্টর তীর চিহ্ন দ্বারা সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। এই রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান ও তীর চিহ্ন নির্দেশ করে, এদেরকে পোলার ভেক্টর বলা হয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি বল, ভরবেগ, তারপর হচ্ছে সরণ, গতিবেগ, প্রকৃতি ইত্যাদি। অক্ষীয় অ্যাক্সিস ভেক্টর হচ্ছে অক্ষীয় ভেক্টর, অক্ষের ভেক্টর যেটা অক্ষীয় অ্যাক্সিল ভেক্টর। যে সকল ভেক্টরের ঘূর্ণন ক্রিয়া রোটেশনাল এফেক্ট থাকে, যে সকল ভেক্টরের ঘূর্ণন ক্রিয়া বা রোটেশনাল এফেক্ট থাকে, ঘূর্ণন অক্ষর বরাবর ক্রিয়া করে, তাদেরকে অক্ষীয় ভেক্টর বলা হয়। তাহলে আমি দেখাই একটা চিত্র, দেখো এই একটা চিত্র, এই একটা চিত্র, দেখো এই ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ আর এই ঘূর্ণনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই এই যে চিহ্ন, অক্ষীয় ভেক্টর আর ঘূর্ণন ভেক্টর। দেখো ঘূর্ণন অক্ষ এটা ঘড়ির কাঁটার বিপরীত, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, অক্ষীয় ভেক্টর ঘড়ির কাঁটার বিপরীত আর ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলা হয়। তাহলে ভেক্টর দুই ভাগে, ভেক্টর রাশিকে দুই ভাগে ভাগ করে, এটাকে বলা হয় পোলার ভেক্টর। যে সকল ভেক্টরের পাদবিন্দু বা প্রয়োগ বিন্দু থাকে তাদেরকে পোলার বলা হয়, অর্থাৎ কোন বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয় এমন ভেক্টরকে তীর চিহ্ন দ্বারা বা সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়, তাদেরকে বলা হয় পোলার। আর যেগুলি ঘূর্ণনের সাথে সম্পর্ক, দেখো দুইটাই দেখাইলাম, এটা ঘূর্ণনের সাথে সম্পর্ক, এটা একটা অক্ষ ঘড়ির কাঁটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এটা ঘূর্ণন অক্ষ আর এটা হচ্ছে অক্ষীয় অক্ষ। তারপরে আমি যেতে পারি এরপরে কি যেতে পারি, দেখো বল একটা ভেক্টর, অর্থাৎ ভেক্টর রাশির প্রকাশ বা ভেক্টর রাশির কয়েকটি বিশেষ উদাহরণ। বল একটি ভেক্টর। ঘূর্ণন বল হলো ঠেলা বা টানা। যখন কোনো বস্তুকে ঠেলা হয় তখন বস্তুটির উপর নির্দিষ্ট দিকে একটি বল প্রয়োগ করা হয়। যে বাহ্যিক কারণে কোনো বস্তুর স্থিতি বা গতি অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাবার চেষ্টা করে তাকে বল বলা হয়। বলের মান ও দিক উভয় আছে, তাই এটা একটা ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি, বল একটা ভেক্টর, F ইকুয়াল ma, তাহলে বস্তুর ভর আর ত্বরণ ma, তাহলে F একটা ভেক্টর, বল একটা ভেক্টর। তারপরে আছে রোটেশনাল ফোর্স, টর্ক। টর্ক কাকে বলা হয়, একটি অক্ষের সাপেক্ষে টর্ক, রোটেশনাল ফোর্স, টর্ক বা ঘূর্ণন গতি, টর্ক। তাহলে সংজ্ঞাটা কি হইতে পারে টর্কের, যে একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোন বস্তুর যে বিন্দুতে বল প্রযুক্ত হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টরের গুণফলকে ঘূর্ণন বল বা টর্ক বলা হয়। তাহলে আসলে এটা একটা অক্ষ, দেখো এটার সাপেক্ষে ঘুরতেছে, তীর চিহ্ন দিলাম আমি একটা, দেখো এটা পি ভেক্টর, তাহলে দেখো অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। কি একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোন বস্তুর, একটি অক্ষের, এটা একটা অক্ষর, এক সাপেক্ষে ঘূর্ণনরত কোন বস্তুর, অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোন বস্তুর যে বিন্দুতে বল প্রযুক্ত হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের গুণফলকে ঘূর্ণন গতি বা ঘূর্ণন বল বা টর্ক বলা হয়, টাউ। রোটেশনাল ফোর্স, তাহলে এইটা থিটা,
এইটাও থিটা, এইটা আর ভেক্টর, তাহলে টাউ, টাউ চিহ্ন হলো এইটা, টাউ ভেক্টর ইকুয়াল আমি ধরতে পারি আর ভেক্টর ইনটু পি ভেক্টর, অর্থাৎ ব্যাসার্ধের সাথে যদি আমি গুণ করি ভরবেগকে, পি হলো ভরবেগ, তাহলে আমরা এখানে রোটেশনাল ফোর্স পাই। তাহলে টর্ক ইকুয়াল হচ্ছে টর্ক বাই আর ইনটু পি, টর্কে তাহলে আর হচ্ছে অবস্থান, আরটা অবস্থান, আর এফ হচ্ছে প্রযুক্ত বল, এফ কি প্রযুক্ত বল, তাহলে পি, এটা এফ, সরি এফ, এফ হচ্ছে প্রযুক্ত বল, এটা এফ। তাহলে টাউ ইকুয়াল, টাউ ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ইনটু এফ ভেক্টর, আর ভেক্টর ইনটু এফ ভেক্টর, অর্থাৎ ফোর্সের সাথে যদি অবস্থান ক্রস ফোর্স, অর্থাৎ অবস্থান ভেক্টর ইনটু বল ইকুয়াল হচ্ছে টাউ, অর্থাৎ ভেক্টর একটি, টর্ক একটি ভেক্টর রাশি, এর দিক হচ্ছে আর ভেক্টর ও এফ ভেক্টর যে তলে অবস্থিত তার অবিলম্ব বরাবর, অর্থাৎ তার অবিলম্ব বরাবর। তাহলে এটা হয় আর সাইন থিটা। যদি আসে আমি এই সংখ্যাটা দিতে পারি এই চিত্রটা দিয়ে। তারপর হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মুভমেন্ট, কৌণিক ভরবেগ। অ্যাঙ্গুলার মুভমেন্ট মানে হচ্ছে কৌণিক ভরবেগ। ঘূর্ণনরত কোন কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণনরত কোন কণার ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। L ইকুয়াল হচ্ছে r ইনটু p, r ভেক্টর ইনটু p ভেক্টর। তাহলে দেখো এইটা আমি চিত্র রাখি, এইটা হচ্ছে p ভরবেগ, p, এইটাও থিটা কোণ, এইটাও থিটা কোণ। অ্যাঙ্গুলার মুভমেন্ট, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ L ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্ট r ভেক্টর ইনটু p ভেক্টর, r ভেক্টর ইনটু p ভেক্টর, তাহলে এটা হলো r ভেক্টর, তাহলে এটা হয় r sin থিটা, r sin থিটা। তাহলে এটা L ইকুয়াল লিখতে পারি r ভেক্টর ইনটু p ভেক্টর, চিত্র হচ্ছে এটা। অর্থাৎ ঘূর্ণনরত কোন কণার ব্যাসার্ধ ভেক্টর r ও রৈখিক ভরবেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। রৈখিক ভরবেগ মানে হচ্ছে p। তাহলে r ভেক্টর p ভেক্টর যে সমতলে অবস্থিত, l এর দিক হবে সেই তলের অবিলম্ব বরাবর, l এর দিক হবে সেই তলের অবিলম্ব বরাবর। এবার আসো সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রমুখী বল। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে কেন্দ্রমুখী বল। কোন একটি বস্তু যখন কোন বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কোন একটি বস্তু যখন কোন বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন একটি বল বস্তুর উপর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, বস্তুটিকে বৃত্তাকার পথে ঘুরায়। এই বলের নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। আমরা যেটাকে ঘুরাই আর কি, এভাবে আমরা ঘুরাইতে থাকি। দেখো কেন্দ্রমুখী বল, এই যে একটা বৃত্তাকার জিনিসকে যখন আমরা ঘুরাইতে থাকি, একজন ব্যক্তি যখন একটা জিনিসকে ঘুরাইতে থাকে, তখন এইটা হয় বি বেগে ঘুরে, আর এটা হচ্ছে ফোর্স দেওয়া হয় এখানে এফ, ফোর্স দেওয়া হয়। আর একটা বস্তুকে আমরা যখন ঘুরাইতে থাকি এইভাবে সে ঘুরতে থাকে, এইভাবে সে ঘুরতে থাকে। এইবার আমরা তাহলে আমি টর্ক করলাম, টর্ক, তারপর হচ্ছে কৌণিক ভরবেগ, তারপরে হচ্ছে কৌণিক ভরবেগ পড়লাম, তারপর হচ্ছে কেন্দ্রমুখী বল পড়লাম, সেন্ট্রিপিটাল ফোর্স। এখন আমরা
স্কেলার রাশি দেখো বোঝাচ্ছে ঢাকা পশ্চিম দিকে 5 কিলোমিটার, তার মানে এটা দিক রাশি। ঢাকা পশ্চিম দিক বোঝাচ্ছে আর 5 কিলোমিটার মান বোঝাচ্ছে। যার মান ও দিক আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। আর ঢাকা 5 কিলোমিটার খালি মান, কোনো দিক নাই, এটাকে বলা হয় অদিক রাশি বা স্কেলার রাশি। যেটা দেখো গুরুত্বপূর্ণ, আমি যে লাইট পোস্ট দেখিয়েছিলাম, লাইট পোস্টের সামনে যেটা তীর ছিল ওইখানে আমি যেটা দেখেছিলাম সেটা তার কত কিলোমিটার দূরে কোন দিকে এটা ইন্ডিকেট করতে। তাহলে ঢাকা পশ্চিম দিকে 5 কিলোমিটার, তার মানে বুঝা ভেক্টর রাশি বা দিক রাশি। ঢাকা খালি মান বোঝায়, কোনো দিক নেই। ভেক্টর সংক্রান্ত কতিপয় সংজ্ঞা। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। অর্থাৎ যে ভেক্টরের মান 0 তাকে বলা হয় নাল ভেক্টর। সঠিক ভেক্টর প্রপার ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় শূন্য ভেক্টর। আর যে ভেক্টরের মান যে ভেক্টরের মান নাল বা শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আর যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। আর স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় তাদেরকে স্বাধীন ভেক্টর বলা হয়। অর্থাৎ ইচ্ছা অনুযায়ী তাকে পরিবর্তন করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলা হয়। আবারও বলি, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, যে ভেক্টরের পাদবিন্দু কিন্তু ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় তাদেরকে বলা হয় কি ভেক্টর? স্বাধীন ভেক্টর বা কি ভেক্টর? স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর, স্বাধীন ভেক্টর। তাহলে দেখো এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায়। এই যে আর সঠিক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয়। সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় না তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মান ভেক্টরের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পাদবিন্দু হিসাবে ঠিক করা রাখা হয় তাদেরকে, অর্থাৎ যে পাদবিন্দু নির্দিষ্ট ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় না তাদেরকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। সীমাবদ্ধ ভেক্টর লোকালি সেট ভেক্টর, যাদেরকে কি করা যায় না। তাহলে আমি সঠিক ভেক্টর পেলাম, শূন্য ভেক্টর পেলাম, যে ভেক্টরের মান শূন্য নয়। তারপরে হচ্ছে সমান ভেক্টর বা সমভেক্টর। সমান ভেক্টর বা সমভেক্টর, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমভেক্টর বলা হয়। দেখো সমজাতীয় দুটি ভেক্টর সমান্তরাল ভেক্টরের মান ও দিক একই হলে, তাহলে এটা এরকম হইতে পারে সমান দূরত্ব, এই দূরত্বটা সমান। আবার এরকম হইতে পারে, কেটে দিলাম এই। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমভেক্টর বলা হয়। একটু দেখে নেই সমভেক্টর। তারপরে হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, তাদেরকে পরস্পর বিপরীত ভেক্টর বলা হয়। এই যে এটা সমান, এই যে বিপরীত ভেক্টর, এটা এর বিপরীত বি চিত্রে। তারপরে হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর একই রেখায় ক্রিয়াশীল দুই বা ততোধিক ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা হয়। সমান্তরাল স্বাধীন ভেক্টরকে সমভেক্টর বলা হয়। যেমন আমি এই যে এইটা সমান্তরাল ভেক্টর, দেখো একই রেখায় ক্রিয়াশীল, একই রেখায়। আর আমি দিতে পারি এই, আরো দিতে পারি এ বি সি সমরেখ ভেক্টর। একই রেখায় ক্রিয়াশীল, একই রেখায় ক্রিয়াশীল দুই বা ততোধিক ভেক্টরকে সমভেক্টর বলা হয়, সমরেখ ভেক্টর বলা হয়। সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থিত, তো দুই বা ততোধিক ভেক্টর একই তলে এ বি সি, এই যে একই তলে এ বি সি একই তলে অবস্থিত। দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থিত, এটা একটা তল, এই তলের মধ্যে অবস্থিত, তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর।
সমতুল্য ভেক্টর আমি ধরতে পারলাম যে একই দিকে দেওয়া আছে, এগুলিকে সমতুল্য ভেক্টর আমরা ধরতে পারি। এগুলি একটু আমরা দেখে নিতে পারি যে সমতুল্য ভেক্টর, তারপরে ঋণাত্মক ভেক্টর, শূন্য ভেক্টর, নাল ভেক্টর। তারপরে আসো তারপরে আমরা আরো কি ভেক্টর ধরতে পারি, সেটা হলো সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সরণ ভেক্টর, দেখো কোন কণার অবস্থান ভেক্টরের পরিবর্তন তার সরণ ভেক্টর বলা হয়। কোন কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলা হয়। কোন কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ব্যবধানে একটি বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যে ডিসপ্লেসমেন্ট হয় একটু দেখাই, দেখো এটা x অক্ষ, এটা y অক্ষ, সরণ ভেক্টর, সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর xy, এইটা r1, এটা r1, এটা r2, এইটা হচ্ছে ডেল আর, পরিবর্তন হয়েছে। তাহলে সরণ ভেক্টরের সাধারণ সংজ্ঞা হচ্ছে কোন কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলা হয়। এখান থেকে r থেকে r2 তে আসছে, তার ডেল আর হয় আর r1 r2 হচ্ছে ডেল আর, ডিফারেনশিয়াল r। অথবা একটি নির্দিষ্ট সময় ব্যবধানে একটি বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলা হয়, তার সরণ ভেক্টর বলা হয়। তাহলে এইটা এ বিন্দু, আর এই বিন্দুটাকে আমি বি বিন্দু ধরলাম। তাহলে কি হয় যে এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে আমি কি ধরতে পারি এখানে, এটা ও, তাহলে ও এ ভেক্টর ইকুয়ালস r1 ভেক্টর, ও বি ভেক্টর ইকুয়ালস r2 ভেক্টর। এই বিন্দুর অবস্থানে ও এ ভেক্টর r1 ভেক্টর, r1 হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর, আবার ও বি ভেক্টর r2 ভেক্টর হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বি ইকুয়াল আছে, আমি পাই এ বি ইকুয়াল আছে r, এ বি ইকুয়াল আছে ডেল আর, ডেল আর ভেক্টর পাই। এ বি ইকুয়াল কত পাই, ডেল আর ভেক্টর। এ বি ইকুয়াল আমি ডেল আর ভেক্টর পাই। তাহলে আমি কি পাই, ও এ ভেক্টর ইকুয়াল আছে আর ভেক্টর, আর ও বি ভেক্টর ইকুয়াল আছে r2 ভেক্টর। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল আমি কি পাই, এ বি ভেক্টর ইকুয়াল আমি পাই ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তাহলে r1 আর r ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এটা আমরা ব্যাখ্যা করতে পারি, এটাকে বলা হয় সরণ ভেক্টর, এটাকে বলা হয় সরণ ভেক্টর। তারপরে আমি সরণ ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সংজ্ঞা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সদৃশ ভেক্টর, লাইক ভেক্টর, যেটা সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি অসমান হয়, একই দিকে ক্রিয়াশীল, তাহলে এই একটার মান আর এই একটার মান দুটো অসমান, তাকে সদৃশ ভেক্টর বলা হয়। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটাকে সদৃশ ভেক্টর বলা হয়। তাহলে বিসদৃশ ভেক্টর মানে হচ্ছে আনলাইক ভেক্টর, সমজাতীয় ও অসমান মানের দুটি ভেক্টরকে পরস্পর বিপরীত ভেক্টর বলা হয় বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর হচ্ছে, বা বিসদৃশ ভেক্টর, বি সদৃশ ভেক্টর, সমজাতীয় অসমান মানের দুটি ভেক্টর। তাহলে দেখো সমান জাতীয় অসমান মান,
সমজাতীয় কিন্তু অসমান মান, একটা একটা বিপরীত। এই ভেক্টর বিপরীত বি ভেক্টর, এই ভেক্টর বিপরীত, এটা অসমান ভেক্টর বা দুটি ভেক্টর পরস্পর অসদৃশ ভেক্টর। দেখো চিত্র দেখো, অসমান, সমজাতীয় কিন্তু অসমান, সমজাতীয় কিন্তু অসমান। এবার আছে বিপ্রতীক ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, খুব ইম্পর্টেন্ট একটা ভেক্টর, বিপ্রতীক ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, বিপ্রতীক ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। দেখো বিপ্রতীক ভেক্টর বা আসবে পরীক্ষায়, বিপ্রতীক ভেক্টর। দেখো একটু, বিপ্রতীক ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, রেসিপ্রোকাল ভেক্টর, সমজাতীয় দুইটি ভেক্টর সমান্তরাল, সমজাতীয় দুইটি ভেক্টর। বিপ্রতীক ভেক্টর কাকে বলে? সমজাতীয় দুইটি ভেক্টর, সমজাতীয় দুইটি ভেক্টর সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত হয়। আবার বলি বিপ্রতীক ভেক্টর কাকে বলা হয়, অনেক বইয়ে নাও পাইতে পারো। বিপ্রতীক ভেক্টর কাকে বলা হয়? সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টর একটির মান অপরটির বিপরীত হয়। সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টর, সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টর একটির মান অপরটির বিপরীত হয়, তবে তাদেরকে বিপ্রতীক ভেক্টর বলা হয়। তাহলে এ ভেক্টর ইকুয়াল যদি 3 হয়, এ ভেক্টর ইকুয়াল যদি 3 ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল যদি হচ্ছে থ্রাইস আই ভেক্টর হয়, আই ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল হচ্ছে, বি ভেক্টর ইকুয়াল হচ্ছে 1/3 আই ভেক্টর, 1/3 আই ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর সংজ্ঞা ছিল সমজাতীয় দুটি ভেক্টর, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর একটির মান অপরটির বিপরীত, একটির মান অপরটির বিপরীত, তাহলে একটির মান অপরটির। তাহলে বিপরীত ভেক্টর হচ্ছে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর একটির মান অপরটির বিপরীত। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু 3i ভেক্টর, বি ভেক্টর হচ্ছে 1/3i ভেক্টর। এটাকে বলা হয় এ ও বি পরস্পর বিপরীত ভেক্টর। তাহলে এ ও বি পরস্পর কি ভেক্টর? বিপরীত ভেক্টর। সুপ্রিয় স্টুডেন্ট লক্ষ্য করো সংজ্ঞাগুলি। বিপরীত ভেক্টর হচ্ছে দুটি ভেক্টর, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর একটির মান অপরটির বিপরীত, তাকে বিপরীত ভেক্টর বা ব্যতিহার ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর বলা হয়। এ ভেক্টর ইকুয়াল টু 3i ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু 1/3 i ভেক্টর। একটু মনে রাখি সুপ্রিয় স্টুডেন্ট, তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগবে। তারপরে হচ্ছে সমপ্রান্তিক ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টর, সমপ্রান্তিক ভেক্টর, সমপ্রান্তিক ভেক্টর। তাহলে একই মূলবিন্দু বা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে সমপ্রান্তিক ভেক্টর বলা হয়। সমপ্রান্তিক ভেক্টর এখানে দেই, সমপ্রান্তিক ভেক্টর। সমপ্রান্তিক ভেক্টর, সমপ্রান্তিক ভেক্টর, একই মূলবিন্দু, একই মূলবিন্দু, সমপ্রান্তিক ভেক্টর। দেখো সমপ্রান্তিক ভেক্টর এটা একই মূলবিন্দু, একই মূলবিন্দু বা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরগুলিকে। তাহলে আসো একটা চিত্র আঁকি, এই ও এ ও বি, এ ভেক্টর, এটা বি, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, সমপ্রান্তিক ভেক্টর। তাহলে ও এ ভেক্টর ইকুয়াল আছে পি ভেক্টর, ও এ ভেক্টর ইকুয়াল আছে পি ভেক্টর, আর ও বি ইকুয়াল আছে কিউ ভেক্টর, ও বি ইকুয়াল আছে কিউ ভেক্টর। ভেক্টর দুটি প্রান্তবিন্দু একই, ভেক্টর পি এবং কিউ প্রান্তবিন্দু একই, সুতরাং এরা সমপ্রান্তিক ভেক্টর। এবার আসো ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর।
ব্যাসার্ধ ভেক্টর। সুপ্রিয় স্টুডেন্ট, ব্যাসার্ধ ভেক্টর দেখো, অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। মূলবিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানের দূরত্বকে, মূলবিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানের দূরত্বকে, মূলবিন্দু হতে, এই চিত্রটা দেখো, এইটা x, এটা y, এটা p বিন্দু, এটা p ভেক্টর, এটা o ভেক্টর, এটা হচ্ছে ব্যাসার্ধ r ভেক্টর, এটা ভেক্টর মানে p, তাহলে OP ইকুয়াল হচ্ছে r ভেক্টর, OP ইকুয়াল হচ্ছে r ভেক্টর, তাহলে এটাকে ব্যাসার্ধ বলা হয়। তাই মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানের দূরত্বকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। মূল বিন্দু হতে কোনো বিন্দু, তাহলে মূল বিন্দু হতে p বিন্দু, তাহলে দূরত্ব কত r, তাহলে মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানের দূরত্বকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। তাহলে r হচ্ছে এখানে ব্যাসার্ধ ভেক্টর, তাহলে OP ইকুয়াল হচ্ছে r ভেক্টর, rটা এখানে ব্যাসার্ধ ভেক্টর। এবার আসো লব্ধি। লব্ধি, লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর। যদি একটি ভেক্টরের শীর্ষবিন্দু অপর একটি ভেক্টরের পাদবিন্দুর সাথে যুক্ত হয় তখন দুটি ভেক্টরের যোগফল পাওয়া যায়। একটি ভেক্টরের লব্ধি ভেক্টর কাকে বলা হয়? যখন একটি ভেক্টরের শীর্ষবিন্দু অপর ভেক্টরের পাদবিন্দুর সাথে যুক্ত হয় তখন দুটি ভেক্টরের যোগফল পাওয়া যায়। এই যোগফল ভেক্টরের সাথে, এই যোগফলকে ভেক্টর যোগের লব্ধি বলা হয়। তাহলে দেখো কি বলছে, আবার বলি, যখন একটি ভেক্টরের শীর্ষবিন্দু অপর ভেক্টরের পাদবিন্দুর সাথে যুক্ত হয় তখন দুটি ভেক্টর যোগফল পাওয়া যায়। আর এই যোগফলের ভেক্টরের, এই যোগফলকে ভেক্টর যোগের লব্ধি বলা হয়। তাহলে দেখো, এইটা একটা ভেক্টর, এইটার শীর্ষবিন্দু আর এইটা শীর্ষবিন্দু, দেখো এটাকে যোগ করে দিলাম, তাহলে এইটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা c, তাহলে আমি ধরতে পারি c ভেক্টর ইকুয়াল হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর। তাহলে এই সিটাই হলো লব্ধি ভেক্টর, এখানে সিটা কি ভেক্টর? লব্ধি ভেক্টর। এবার ভেক্টরের বিয়োগ, যখন একটি ভেক্টরের প্রান্তবিন্দু অপর একটি ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে যুক্ত হয় তখন ভেক্টরের পার্থক্য পাওয়া যায়। পার্থক্যের এই বিয়োগফলকে ভেক্টরের বিয়োগ লব্ধি ভেক্টর বলা হয়। তার বিয়োগের লব্ধি ভেক্টর বলা হয়, ভেক্টরের লব্ধি ভেক্টর বলা হয়। তাহলে লব্ধি ভেক্টর হলো দুইটা ভেক্টর যোগফলে নতুন ভেক্টর পাওয়া যায়। তাহলে a ভেক্টর b ভেক্টর যোগ করলে c ভেক্টর পাই, সিটা হলো লব্ধি ভেক্টর a ভেক্টর b ভেক্টরের সাপেক্ষে। a ভেক্টর b ভেক্টরের সাপেক্ষে c কি? লব্ধি ভেক্টর। সুপ্রিয় স্টুডেন্ট, সিটা হলো লব্ধি ভেক্টর, একটু মনে রাখি। এবার অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে মূল বিন্দু মানে o, আর প্রসঙ্গ কাঠামো x অক্ষ আর y z অক্ষ, x অক্ষ y অক্ষ z অক্ষ, তিনটা অক্ষ। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু হচ্ছে o, অন্য কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে p ও p করছে আর আটটাই এখানে অবস্থান ভেক্টর। তাহলে আবার দেখো যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে x অক্ষ y অক্ষ z অক্ষ, এর মূল বিন্দু o থেকে যে কোনো একটা বিন্দু নিলাম p, এই বিন্দুর যে অবস্থান, তাহলে OP ইকুয়াল হচ্ছে r, এইটা হলো তার অবস্থান ভেক্টর। তার হচ্ছে একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। মান 0 এমন কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেদিকে একক ভেক্টর পাওয়া যায়। আচ্ছা দেখো, তাহলে একক ভেক্টর এইটা a, এইটা a, এইটা a, এইটা a,
প্রত্যেকটা একক ভেক্টর। তাহলে a ইকুয়ালস 4a, a ইকুয়াল কত 4a, তাকে একক ভেক্টর বলা হয়। আয়ত একক ভেক্টর ডানহাতি ত্রিমাত্রিক ব্যবস্থাপনা হয়, ডানহাতি ত্রিমাত্রিক। তাহলে x অক্ষ y অক্ষ z অক্ষ আয়তাকার ব্যবস্থাপনা ধনাত্মক x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর একক ভেক্টরগুলিকে যথাক্রমে i j k দ্বারা সূচিত করে, এদের এক একটিকে আয়তাকার একক ভেক্টর বলা হয়। আবার বলি আমি, দেখো আমি এখানে দেখাই আয়তাকার একক ভেক্টরটা, তিনটা অক্ষ এখানে দেখো, এইটা x অক্ষ, এইটা y অক্ষ, এইটা z অক্ষ। তাহলে এইটা i ভেক্টর, এইটা j ভেক্টর, এইটা k ভেক্টর। তাহলে x অক্ষ y অক্ষ z অক্ষ ধনাত্মক দিকে i ভেক্টর, j ভেক্টর, k ভেক্টরকে বলা হয় আয়তাকার ভেক্টর। k ভেক্টরকে বলা হয় আয়তাকার ভেক্টর। এবার আসো ভেক্টর যোজন বা যোগ। ভেক্টর যোগের সাধারণ নিয়ম। সাধারণ নিয়মে একই জাতীয় দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হলে একটি শীর্ষবিন্দুতে অপরটির পাদবিন্দু স্থাপন করতে হবে। পাদবিন্দুটির প্রথমটির পাদবিন্দু দ্বিতীয়টির শীর্ষবিন্দু সংযোগ করে সরলরেখা ভেক্টর দ্বারা লব্ধি নির্দেশ করে। দেখো তাই হয়েছে। তাহলে এইটা হচ্ছে লব্ধি, a ভেক্টর ও p ভেক্টর। তাহলে দেখো a ভেক্টর আর p ভেক্টর যে যোগ হয়ে নতুন c ভেক্টর হয়েছে। তাহলে এটাকে আমি c ভেক্টর, এটাকে আমি c ধরলাম, এটাকে আমি c ধরলাম। তাহলে a শীর্ষবিন্দু, b বিন্দুর পাদবিন্দু স্থাপন করা হয়, b বিন্দুর পাদবিন্দু ও b বিন্দুর শীর্ষবিন্দু সংযোগ রেখাকে q ও q লব্ধি নির্দেশ করে। তাহলে c হচ্ছে, তাহলে আমি ধরি c ভেক্টর অর্থাৎ ও কিউ ইকুয়াল হচ্ছে ও পি প্লাস পি কিউ। তাহলে আমরা পাই সি ভেক্টর ইকুয়াল হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সাধারণ নিয়ম, ভেক্টর যোগের সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম। এবার সাধারণ নিয়ম আমরা পাইলাম কত, ভেক্টর যোগের। এবার আসো ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখো, ল অফ দ্য ট্রায়াঙ্গল। তাহলে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র এবিসি। দেখো দুইটি সমজাতীয় ভেক্টর, দেখো দুইটি সমজাতীয় ভেক্টর যদি একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মান ও দিক নির্দেশ করে, তবে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরের দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে দেখো সমজাতীয় দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর, এটা শীর্ষবিন্দু আর এটা এ একটা ভেক্টর। দেখো তাহলে এটা তার বিপরীত ক্রমে, দেখো লক্ষ্য করে, এই যে এটা তীর চিহ্নটা আমি এদিকে দিয়ে দিলাম। তাহলে এটাকে আমি আর ধরি, এটাকে আমি পি ধরি, এটাকে আমি কিউ ধরি। তাহলে এটাকে তাহলে আমি ও, এটা এ, এটা বি। তাহলে হয় ও এ ইকুয়াল হচ্ছে পি ভেক্টর এ বি ইকুয়াল হচ্ছে কিউ ভেক্টর এবং ও বি ইকুয়াল হচ্ছে আর ভেক্টর। তাহলে আমি এটা আর ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা পি ভেক্টর। তাহলে আমি লিখতে পারি আর ভেক্টর ইকুয়াল হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। একটু লক্ষ্য করো, ও এ ভেক্টর, তাহলে ও বি ভেক্টর শীর্ষবিন্দু, বি এ ভেক্টর, আর যোগ, তাহলে ও এ ভেক্টরের শীর্ষবিন্দু এ বি ভেক্টর, আর যোগ হয়েছে ও বি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর ইকুয়াল পি ভেক্টর, এ বি ভেক্টর ইকুয়াল কি ভেক্টর, আর ও বি ভেক্টর দেখো তীর চিহ্ন দিয়ে এখানে বুঝবো, এটা এদিকে আর এটা দুইটা একই জাতীয় আর এটা বিপরীত ক্রম, তাহলে আটটা বিপরীত ক্রম।
তাহলে আমি লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এবার বহুভুজ সূত্র, ত্রিভুজ যোগের বহুভুজ সূত্র। হ্যাঁ, দুই এর অধিক ভেক্টরের লব্ধি নির্দেশ ক্ষেত্রে বহুভুজ সূত্র ব্যবহার করা হয়। দুই এর অধিক, তাহলে দুই এর অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে একই ক্রমে ভেক্টরগুলি সাজিয়ে ভেক্টরগুলিকে সাজিয়ে পাদবিন্দু ও শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে একটি বহুভুজ সূত্র গঠন করে। বহুভুজ শেষের বাহুটি বিপরীতক্রমে ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে দেখো আসি বহুভুজ সূত্র, ভেক্টরের বহুভুজ। তাহলে দেখো কি হয়, একটু লক্ষ্য করো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা ই ভেক্টর, এটা বিপরীত ক্রম। দেখো এটা, তাহলে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, এটা এস ভেক্টর, এটা টি ভেক্টর। তাহলে পি কিউ আর এস টি ইউ, এটা হলো ইউ ভেক্টর। এই ইউটা হলো লব্ধি। তাহলে ও এ বি সি ডি ডি ই। তাহলে কি পাই দেখো, এই তীর চিহ্নটা বিপরীত ক্রমে হয়েছে। তাহলে ও এ ভেক্টর মানে পি ভেক্টর, ও এ ভেক্টর মানে কত ভেক্টর? পি ভেক্টর। তাহলে কি হয়, প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল আছে ওই ভেক্টর। তাহলে ও এ ভেক্টর মানে হলো পি ভেক্টর, এবি ভেক্টর মানে আছে কিউ ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল আর ভেক্টর, সিডি ভেক্টর মানে হচ্ছে এস ভেক্টর, আর ডি ভেক্টর মানে হচ্ছে ই ভেক্টর এস টি ভেক্টর ইকুয়াল আছে ও ই, তার মানে হচ্ছে ইউ ভেক্টর। এই ইউটা হলো চারটা ভেক্টরের যোগফল এবং এটা তার লব্ধি নির্দেশ করে। এটা কি ভেক্টর নির্দেশ করে? লব্ধি নির্দেশ করে। পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, আর ভেক্টর, টি ভেক্টর ইকুয়াল আছে ইউ ভেক্টর। ইউটাই লব্ধি নির্দেশ করে। ইউটা কি নির্দেশ করে? লব্ধি নির্দেশ করে। এবার আছে সামুদ্রিক সূত্র। যদি কোনো সামুদ্রিকের একটি কৌণিক বিন্দু হাতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো বিন্দু ক্রিয়াশীল দুটো সমজাতীয় ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই ভেক্টর হতে অঙ্কিত সামুদ্রিক কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। সামুদ্রিক আঁকো, এইটা এই কর্ণ নির্দেশ করে। তাহলে ও এ বি সি, তাহলে এই ওবিটাই হলো তার লব্ধি সামুদ্রিক সূত্র। ওবি হচ্ছে আর ভেক্টর, এটা পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর।
তাহলে ওয়াই ভেক্টর মানে পি ভেক্টর, এ বি ভেক্টর মানে কে ভেক্টর, সি ডি ভেক্টর মানে পি ভেক্টর। তাহলে আমরা পাই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে আর ভেক্টর। তার মানে এতটুকু অংশ, এটা তীর এদিকে, তাহলে এইটা তীর এদিকে আর এটা তীর, এই দুইটার যোগফল পি ভেক্টর আর পি ভেক্টর যোগফল, নতুন ভেক্টর আছে ওবি। তাহলে এটা হচ্ছে ওবি। তাহলে আমি পাই ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়াল আছে ওবি ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল আছে আর ভেক্টর, ইকুয়াল আছে আর ভেক্টর। এই জন্য সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বা। যে যে সংজ্ঞাগুলি আমি তোমাদেরকে আলোচনা করলাম, সমস্ত সংজ্ঞাগুলি সুন্দর করে পড়বে এবং সংজ্ঞা জাতীয় যতগুলি প্রশ্ন আছে বই খুলে পড়ে নিবা আমার এই পড়ানোর সাথে মিলিয়ে। তারপরে আমি তোমাদেরকে থিওরিটি পড়াতে পারবো, অনুধাবন, প্রয়োগ, উচ্চতা, দক্ষতা। এখন আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নগুলি পড়িয়ে দিলাম, এখন সামনে আমি পড়াবো তোমাদেরকে। সুপ্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে করবে, ঘরে টেনে বারবার করবে, এটা শেষ করবে। নেক্সট ডে আমি তোমাদেরকে প্রতিপাদনমূলক প্রশ্ন পড়ানোর চেষ্টা করব। অর্থাৎ সামন্ত্রিক সূত্রটি কাকে বলে, সামন্ত্রিক সূত্রটি বিবৃতি, সামন্ত্রিক সূত্রটির লব্ধির মান, সামন্ত্রিক সূত্রের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। আবারও বলি, তোমাদের নেক্সট পড়া হচ্ছে সামন্ত্রিক সূত্র। সামন্ত্রিক সূত্র কি, সূত্রটি বিবৃতি করো, তারপর সূত্রটি হতে সামন্ত্রিক সূত্র হতে লব্ধির মান, লব্ধির দিক, লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। তারপর হচ্ছে ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন। একটু ভালো করে মনোযোগ সহকারে নেক্সটে পড়ে রাখবা। ধৈর্য সহকারে তোমরা এই ক্লাস করার জন্য আমি তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে অগ্রিম পড়তে বসবে, এই আশা ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে আজকে সালাউদ্দিন আহমদ স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।